মানুষ এখন যেটা ঝাঁপিয়ে পড়ছে, আমি যতটুকু জায়গায় গেছি ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী বোট শহর থেকে আনছে, সেটা দেখছেন। আমার লাইফে আমি আর দেখি নাই। নদীর ভিতর থেকে একদিকে মানুষ বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ দিয়েছে, আবার ভিতর থেকে মাটি অবৈধভাবে মাটি তুলে ট্রাকে ট্রাকে বালি উত্তোলন করছে। এই ভাঙ্গার মাধ্যমে এখানে পুরো ফরহাদাবাদ এলাকা থেকে মন্দাকিনী এলাকায় বিশাল একটা এলাকায় প্লাবিত হয়েছে এবং দোলই সহ প্লাবিত হচ্ছে। মানুষের প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ, এটা দেওয়ার ফলে, স্লুইস গেট দেওয়ার ফলে নদীর ক্যাচমেন্ট এরিয়া কমে গেছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে যাওয়ার মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে ব্যতিক্রম মনে হচ্ছে, স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ। মানে এত বেশি মানুষ অংশ নিয়েছে এখানে, এত বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করছে, বিভিন্ন উদ্ধার কাজ চালাচ্ছে, শহর থেকে ট্রাকে করে বিভিন্ন রকমের নৌকা, স্পিডবোট নিয়ে আসছে। অসাধারণ অসাধারণ, এক কথায় এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষের যে স্পিরিট, মানুষের যেই মানে দেশাত্মবোধ, আমরা যদি সেটাকে পজিটিভলি কাজে লাগাই, আমি মনে করি এই ইয়াং জেনারেশনকে দিয়ে আমাদের পুরো বাংলাদেশের একটা বিশাল একটা পরিবর্তন আনা সম্ভব। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত, এই হালদার যে ভাঙন, এখানে যে প্রায় ফটিকছড়ি, রাউজান তারপরে হাটহাজারী মিলে প্রায় 700 কোটি টাকার মতো এটা বরাদ্দ আছে। এটাতে প্রায় 350 কোটি টাকা, এটাতে 250 কোটি টাকা। তো এত বরাদ্দ দেওয়া হয়েছে মানুষের জানমাল নিরাপত্তার জন্য, মানুষের এই সম্পদ রক্ষার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত দেখছি আমরা, এটা কমপ্লিট হওয়ার পরও এখানে কিন্তু ভাঙন তৈরি হয়েছে। ভাঙন তৈরি হয়ে শুধু এই ভাঙার মাধ্যমে এখানে পুরো ফরহাদাবাদ এলাকা থেকে মন্দাকিনী এলাকায় বিশাল একটা এলাকায় প্লাবিত হয়েছে এবং দোলই সহ প্লাবিত হচ্ছে। মানুষের প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ঘরবাড়ি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা আমার কাছে যেটা আমার সিগনিফিক্যান্টলি আমি দেখি, এই যে একটা ঘর এই জায়গার মধ্যে আসলে এখানে কিছুটা দুর্বল ছিল কনস্ট্রাকশনের মধ্যে। আমি যতটুকু শুনেছি, এই ঘরকে রিমুভ করা সম্ভব হয়নি, হ্যাঁ, যে বিভিন্ন কারণে, যার জন্য এই জায়গাটা বাঁধের এখানে দুর্বল ছিল, তুলনামূলকভাবে দুর্বল থাকাতে এই জায়গাটা ভাঙন তৈরি হয়েছে। আর যেখানে নিচু এলাকা, সেখানে ভাঙন তৈরি হয়েছে। এই ভাঙন প্রতিরোধের জন্য আসলে এই নদীর যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো ছিঁড়েই করতে হবে, বন্ধ করতে হবে এবং সেগুলোকে চিহ্নিত করে সেগুলো রিমুভের ব্যবস্থা করতে হবে। এরপর আরেকটা বিষয়, প্রত্যেকটা স্লুইস গেট, প্রত্যেকটা যে প্রতিবন্ধকগুলো রয়েছে, এই স্লুইসগুলোকে আমরা প্রায় আরও 4-5 বছর আগে একটা প্রতিবেদন দিয়েছি মন্ত্রণালয়ে, এগুলোকে রিনোভেট করার জন্য, এগুলো এক্সপান্ড করার জন্য। এখন মনে করেন এটা কেন বন্যা হয়েছে, যে নদীর যে ক্যাচমেন্ট এরিয়া, আগে পানির ধারণ ক্ষমতা ছিল বেশি, এই যে এই বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ, এটা দেওয়ার ফলে, স্লুইস গেট দেওয়ার ফলে নদীর ক্যাচমেন্ট এরিয়া কমে গেছে, নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। যখন পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, এই হালদা নদীর অববাহিকা, বিশেষ করে সীতাকুণ্ড পাহাড় থেকে রামগড় পর্যন্ত এই এলাকার পানি কিন্তু একমাত্র যাওয়ার পথ কিন্তু এই হালদা নদী। যখন একটু ভারী বৃষ্টি হয়েছে, এই পানিগুলো নদী ধারণ ক্ষমতা ধারণ করতে পারছে না, যার জন্য ওভারফ্লো হচ্ছে। ওভারফ্লো হওয়ার কারণে এই বাঁধগুলো ভেঙে গেছে। এই বাঁধগুলো আরও উঁচু করতে হবে। যে সমস্ত বাঁধগুলোর যেই দুর্বল সাইডগুলো রয়েছে, যেখানে প্রতিবন্ধকতা রয়েছে, যেখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয়, যেখানে নদীর ভিতর থেকে একদিকে মানুষ বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ দিয়েছে, আবার ভিতর থেকে মাটি অবৈধভাবে মাটি তুলে ট্রাকে বালি উত্তোলন করছে, সেখানেও কিন্তু ভাঙন প্রবণতা রয়েছে। এখানে যে কয়েকটা ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, এর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। এগুলো এলাকার মানুষকে এগিয়ে আসতে হবে। আমার এখান থেকে তোমরা মাটি বিক্রি করতে পারবে না, বালি বিক্রি করতে পারবে না, তাইলে কিন্তু এই এত কোটি কোটি টাকা, শত কোটি টাকার ইয়াগুলো ভেঙে যাচ্ছে। এটা কিন্তু অন্যতম কারণ। এই বিষয়গুলোকে চিহ্নিত করে যদি ইন্টিগ্রেটেডলি যদি আবার পরিকল্পনা নেওয়া হয়, তাহলে একমাত্র সম্ভব মানুষের জানমাল রক্ষা সম্ভব এবং নদীর ইকোসিস্টেম রক্ষা সম্ভব। মানুষ এখন যেটা ঝাঁপিয়ে পড়ছে, আমি যতটুকু জায়গায় গেছি ট্রাকে ত্রাণ সামগ্রী বোট শহর থেকে আনছে, সেটা দেখছেন। আমার লাইফে আমি আর দেখি নাই। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা যদি কন্টিনিউ থাকে, মানুষের যদি অংশগ্রহণ থাকে, আমার মনে হয় এই সমস্যাটা খুব সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে। এবং এই স্পিরিটটা ধরে রাখতে হবে। মানুষের যে দেশাত্মবোধ, এটা কিন্তু কেউ কোনো বেতন দিচ্ছে না, কারো কাছ থেকে কোনো টাকা আনছে না, সব নিজের পকেটে টাকা দিয়ে করছে, আন্তরিকতার মাধ্যমে করছে। এই স্পিরিটটা আমাকে ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখা যায়, আমি শুধু এটা না, যে কোনো সমস্যা, টোটাল বাংলাদেশকে, এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই, পরিবেশ বান্ধব বাংলাদেশ আমরা চাই, সবগুলো সম্ভব।